আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশের নিয়মিত আয়োজন বিহাইন্ড দ্য নিউজে। সাথে আছে আমি আরমান মুজাহিদ। আমাদের আজকে অতিথি হিসেবে যুক্ত আছেন আমার দেশের ডেপুটি চিফ রিপোর্টার জনাব বাসির জামাল ভাই। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের আজকের বিষয়ে চ্যালেঞ্জের মুখোমুখি শেখ হাসিনা ও আওয়ামী লীগ, এই বিষয়ে কথা বলবো ভাইয়ের সাথে। শুরুতে বলে নেই যে আল জাজিরার যে প্রতিবেদন গতকাল সারা দেশের মিডিয়াগুলোতে প্রকাশ হয়েছে, সেই প্রতিবেদনের আলোকেই আমরা আজকে কথা বলতে চাই। শুরুতেই আপনার কাছে জানতে চাবো যে তারা যে চ্যালেঞ্জের কথা বলছে আল জাজিরা, আপনি কোন ধরনের চ্যালেঞ্জ দেখছেন আওয়ামী লীগের সামনে, আওয়ামী লীগের ফেরার ক্ষেত্রে একটা রাজনৈতিক দল হিসেবে? ধন্যবাদ, আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন। আওয়ামী লীগ একটি প্রাচীন দল বাংলাদেশের। আমাদের স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগের অনেক অবদান রয়েছে, কিন্তু গত 15 বছর যাবৎ এই দলটি একাধিপত্যভাবে দেশের নেতৃত্বে ছিল, শেখ হাসিনার নেতৃত্বে। এই সময়ে দলটি জনগণ নির্ভর না হয়ে আইন শৃঙ্খলা বাহিনীর উপর পুরোপুরি নির্ভরশীল ছিল। 3টি নির্বাচন করেছে, যে নির্বাচন মানুষ ভোট দিতে যায়নি, যে নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পায়নি। তারপরে বিরোধী দলের উপর যেভাবে নির্যাতন চালিয়েছে দলগতভাবে, এটা আপনি নিশ্চয়ই জানেন। এ কারণে দলটি যে জনভিত্তি ছিল, গত 15 বছর যাবৎ ধীরে ধীরে জনগণের কাছ থেকে দূরে সরে গেছে। এ কারণে এই দলটি আবার ফিরে আসা সাংঘাতিকভাবে একটা চ্যালেঞ্জ। কারণ গত 5ই অগাস্ট একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দলের নেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী সহ তাদের দলের অনেকেই পালিয়ে গেছে, কেউ গা ঢাকা দিয়েছে। সাধারণ নেতাকর্মী জানতোই না যে তাদেরকে রেখে এই দলের নেত্রী চলে যাবে, দলের নেতারা গা ঢাকা দেবে বা দেশের বাইরে চলে যাবে। এক্ষেত্রে তারা খুব হতাশ। দল নির্ভর করে তার সাধারণ কর্মীদের উপর। সাধারণ কর্মীরা যখন হতাশ হয়ে পড়ে, তখন এই দল আবার ফেরা এই দলের জন্য খুব টাফ। এটা একটা প্রধান চ্যালেঞ্জ। মানে জনগণের মধ্যে, দলের নেতাকর্মীদের মধ্যে আশার সঞ্চার করে দলকে আবার নিয়ে আসা, এটা টাফ। কারণ দলের নেত্রী নেই, দলের মানে হায়ারার্কি অনেকেই দেশের বাইরে। আর সবচেয়ে বড় কথা, দলের প্রধান আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা সহ তার পরিবার এবং দলের উপর লেভেলের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে টাকা পাচার, যে দুর্নীতি, গুম, হত্যাকাণ্ডের যে অভিযোগ, ইতিমধ্যে মামলা রুজু করা হয়েছে এবং এটা চলছে। তো এটা যদি চলে, তাহলে দল ফেরা খুব সমস্যা, মানে কঠিন একটা কাজ। আর একই সাথে দেখা যাচ্ছে যে তারা শুধু দেশ ছেড়ে চলে যায়নি, এটা কোনো সাধারণ যাওয়া নয়, একরকম গণহত্যা চালিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়া। যে গণহত্যা হয়েছে জুলাই অভ্যুত্থানে, এটা হচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। ইতিমধ্যে আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে অনুসন্ধানগুলোতে দেখেছি যে তদন্ত প্রতিবেদনগুলো দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যে গুম কমিশনে অনেক অভিযোগ পড়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে গুমের কারণে, গুমের অভিযোগে, এবং অনেক প্রমাণও ওনারা পেয়েছেন। গত কয়েকদিন আগে, গতকালকে তো প্রধান উপদেষ্টার কাছে আন্তর্জাতিক হিউম্যান রাইটস তাদের প্রতিবেদন তুলে ধরেছেন এবং সেখানে বলা হয়েছে যে শেখ হাসিনার নেতৃত্বে নির্দেশেই এই গুম, হত্যা, নির্যাতন করা হয়েছে। শেখ হাসিনা নিজে চলে গেলেন, তার দলের যে শীর্ষ নেতারা তারাও চলে গেলেন। একই সাথে তারা তাদের তৃণমূলের নেতাকর্মী থেকে শুরু করে তাদের সেই সময় যে সহযোগী আমলা এবং সামরিক বাহিনী যারা ছিলেন বিভিন্ন বাহিনীতে, যারা তাদের ওই অপকর্মগুলোর সহযোগী হিসেবে ভূমিকা পালন করেছেন, তাদেরকে একরকম বিপদে ফেলে গেলেন কিনা? অবশ্যই। মানে আসলে একটা দল এবং একটা বেঁচে থাকে, কিছু আদর্শ থাকে, আদর্শ বা আইডল ম্যান থাকে। আওয়ামী লীগের সামনে আইডল ম্যান বলতে এখন আর কিছু নেই। আওয়ামী লীগ গত 15 বছর যাবৎ তাদের যে নেতা
শেখ মুজিবুর রহমানকে বিতর্কিত করেছে, শেখ হাসিনা নিজে বিতর্কিত হয়েছে, শেখ হাসিনার ফ্যামিলির লোকজন বিতর্কিত হয়েছে, তারপরে আওয়ামী লীগের যে উপরস্থ নেতৃবৃন্দ আছে সবাই, মানে কারো বিরুদ্ধে হত্যা, গুম, নির্যাতন এবং দুর্নীতি, টাকা পাচারের অভিযোগ নাই এমন এমন নেতা খুঁজে পাওয়া যাবে না। সুতরাং একটা দলের যখন কোনো আইডল না থাকে, তো এতে তো মূল নেতাও নেই, আইডল আইডল যাকে তারা আদর্শ মেনে রাজনীতি করে তাকেও বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলেছে। এই পরিস্থিতিতে ফিরে আসাটাকে আপনি কঠিন হিসেবে দেখছেন, কিন্তু আমরা দেখছি এরই মধ্যে আওয়ামী লীগ বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কর্মসূচির ঘোষণা করছে। কয়েকদিন আগে আমরা দেখেছি সকাল সন্ধ্যা হরতাল ডাক দিয়েছিল, কিন্তু আদতে রাজধানী ঢাকা সহ সারা দেশে কোনো জায়গায় হরতালের বিন্দুমাত্র ছিটে ফোঁটা ছিল না। আসলে আপনি যে বিবৃতির কথা বলছেন, মানে কর্মসূচি যে বিবৃতির মাধ্যমে দেওয়া হয়েছে, এই বিবৃতিতে কোনো কারো স্বাক্ষর ছিল না। তো স্বাক্ষর না থাকার কারণে আসলে এটা আওয়ামী লীগেরই কর্মসূচি ডাকা হয়েছে কিনা বোঝা খুব মুশকিল, কারণ সোশ্যাল মিডিয়ায় এখন ব্যাপক গুজব চলছে, তারপরে নকল প্রেস বিজ্ঞপ্তি, নকল স্বাক্ষর ইত্যাদি করে চলছে। আর এর আগের দিন প্রধান উপদেষ্টাকে অ্যারেস্ট করা হয়েছে দেশের বাইরে, এই ধরনের একটা গুজব মাঝরাতে গুজব দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটা দেখে নোয়াখালীতে আপনার আওয়ামী লীগ এবং যুবলীগের নেতারা মিছিলও করেছে। এখান থেকে আইনশৃঙ্খলা বাহিনী 2 জনকে অ্যারেস্ট করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। পরে ওখানকার স্থানীয় আওয়ামী লীগ নেতারা ফেসবুকে পোস্ট দিয়ে বলেছে যে এসব গুজব ছড়ায় একে তো তারা পালিয়ে তাদেরকে বিপদে ফেলে গেছে, এখন এগুলার মাধ্যমে তাদেরকে আরো বিপদের মধ্যে ফেলছে। তো সামনের যে কর্মসূচি আহ্বান করা হয়েছে, এই কর্মসূচিটা সত্যিকার অর্থে তারা ডেকেছে কিনা, ডাকলেও এটা তারা কিভাবে পালন করবে, এবং যারা বাংলা মানে দেশে আছে সেই সাধারণ নেতৃবৃন্দ এটা করতে গেলে তারা আরো বিপদে পড়ে কিনা, এটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেই বিবৃতিতে যেটা দেখা গেছে, তারা যে বিষয়কে উপলক্ষ করে এই কর্মসূচির ডাক দিয়েছেন সেখানে তারা উল্লেখ করেছে যে তাদের নেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দর বিরুদ্ধে মিথ্যা মামলা, যারা জুলাই গণঅভ্যুত্থানে যে মামলাগুলো হয়েছে তারা সেটাকে মিথ্যা মামলা বলছে, এবং একই সাথে বিচার প্রক্রিয়াটাকে প্রহসনের বিচার বলছে। এই বলে তারা এর প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে 1 ফেব্রুয়ারি থেকে শুরু করে 18 ফেব্রুয়ারি। এবং আমরা এখানে একটা বিষয় বলতে চাই যে এই কর্মসূচির মধ্যে প্রথম যে কর্মসূচিটা তারা উল্লেখ করেছে সেখানে বলেছে মানুষের মাঝে লিফলেট বিতরণ, সাধারণ জনগণের মাঝে। আসলে কি আওয়ামী লীগ যে পরিস্থিতিতে এখন আছে, তারা কি সাধারণ মানুষের কাছে যাওয়ার পরিস্থিতিতে আছে আপনি মনে করেন? তারা যে কারণগুলো উল্লেখ করে কর্মসূচি আহ্বান করেছে, কারণ জনগণ বিশ্বাস করে না। কারণ জনগণ বিশ্বাস করে গত 15 বছর যাবত ওরা দেশের গণতন্ত্রকে নষ্ট করে দিয়েছে, বিচার বিভাগকে ধ্বংস করেছে, গুম খুন হত্যা নির্যাতন করেছে, তারপরে আইনসভাকে ধ্বংস করে দিয়েছে, নির্বাচনকে ধ্বংস করে দিয়েছে। মানে এমন কোনো প্রতিষ্ঠান নাই গণতান্ত্রিক প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানগুলোকে ওরা ধ্বংস করেনি। সুতরাং তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, সত্যিকার ভাবে অভিযোগ আনা হয়েছে, জনগণ বিশ্বাস করে, জনগণ তাদের কথা বিশ্বাস করে না। সুতরাং তাদের এই কর্মসূচি আমার মনে হয় না যে সফলতা লাভ করবে। এবং সবশেষ যেটা জুলাই বিপ্লবে যা ঘটলো, এটা তো আসলে মানুষের সামনে এটা একরকম প্রমাণ, জলজান্ত প্রমাণ। চোখের সামনে কোন শ্রেণী পেশার মানুষ আসলে এই জুলাই গণঅভ্যুত্থানে যেটা ঘটেছে, গণহত্যা থেকে শুরু করে নির্বিচারে গুলি, কোনটা থেকেই বাদ পড়েনি, নির্বিচারে গুলি চালানো হয়েছে, শিশুরা মারা গেছে। তো এই পরিস্থিতিতে আমি যেটি বলছিলাম যে আওয়ামী লীগ কি ক্ষমা না চেয়ে, তাদের এই ভুল স্বীকার না করে সাধারণ মানুষের সামনে যাওয়ার তাদের সেই পরিস্থিতি আছে কিনা? আওয়ামী লীগ গত 5-6 মাস যাবত যে কর্মকাণ্ড করছে, পালিয়ে যাওয়ার পর তাদের নেতৃবৃন্দ, তাদের মধ্যে কোনো উপলব্ধি নাই তারা যে ভুল করেছে, ভুল স্বীকার করা উচিত, বা অন্য কোনো কিছুর মাধ্যমে জনগণকে তাদের ফিরে আসার জন্য একটা মাঠ তৈরি করবে, এই ধরনের কোনো উপলব্ধি তাদের মধ্যে নেই। সুতরাং আওয়ামী লীগ আবার ফিরে আসবে সহসা, এটা আমি মনে করছি না। তত্ত্বাবধায়ক সরকার বলুন আর রাজনৈতিক দলগুলো বলুন, তারা তো বলছে যে গণহত্যার দায়ে যেমন ভাবে একজন ব্যক্তি বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের
তাদের প্রধান সহ সব নেতৃবৃন্দের বিরুদ্ধে অভিযোগ আছে, তেমনি সাংগঠনিকভাবে আওয়ামী লীগকেও গণহত্যার দায়ে অভিযোগ আনা হচ্ছে। তাহলে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ যদি ফিরতে চায় আবারও, সেই প্রক্রিয়াটা কি হতে পারে? ফেরাটা খুব সমস্যা, তবে প্রক্রিয়া জনগণের সাথে কাছে ক্ষমা চাইতে হবে। তারপরে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা আত্মসমর্পণ করে বিচারের সম্মুখীন হতে হবে। আর যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, যারা গণহত্যার সাথে জড়িত না, তাদেরকে নেতৃত্বে আনতে হবে। এভাবে ফেস করে ধীরে ধীরে আসতে হবে, এটা সহসা হবে না। এমন কি পরিস্থিতি আছে যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা তো সবাই এই বিষয়গুলোর সাথে জড়িত, যে অভিযোগগুলো আনা হয়েছে, বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানে যা হয়েছে, এবং তাদের দল কিন্তু একরকম বলা যায় যে দলের মূল চালিকা শক্তি শেখ পরিবারকে ঘিরেই। শেখ পরিবারের এমন কোন ব্যক্তি কি বাকি রয়েছে যাকে নেতৃত্বে আনার মতো পরিস্থিতি আছে? আপনি কি মনে করেন? আমি তো দেখি না, সবাই ওর সাথে জড়িত, হত্যা, নির্যাতন, দুর্নীতি, টাকা পাচারের সাথে জড়িত। সুতরাং শেখ পরিবারের কাউকে দিয়ে আপাতত দলকে পুনর্বাসন করা আসলে এটা অনেক সুদূর পড়া হতো। তারপরে আপনার এই কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন তাদের ব্যাপারেও একই অবস্থা। আর আমাদের ছাত্র নেতৃবৃন্দ তো বলছেন যে গণহত্যার দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হবে, অভিযোগ কেউ কেউ আনছেও। এই বিচার হওয়ার পরেই দেখা যাবে যে আওয়ামী লীগ ফিরতে পারবে কিনা। একটি বিষয় সেটি হচ্ছে যে আওয়ামী লীগ নেতারা 5 আগস্টের পর আস্তে আস্তে অনেকেই বিভিন্ন গণমাধ্যমে চুপিসারে কথা বলছেন, অনেকেই গোপন কোন এক আস্তানা থেকে হয়তো সংবাদ বিজ্ঞপ্তি দিচ্ছেন। তাতে তাদের যে কথাগুলো, তাদের যে ফেসবুক পোস্ট থেকে কি মনে হয় যে তারা আসলে অনুশোচনা দেখতে পাচ্ছেন কিনা? কোনো অনুশোচনা দেখতে পাচ্ছে না, এটা হলো মূল সমস্যা। ওরা যে অন্যায় করেছে এগুলা তাদের মধ্যে কোনো উপলব্ধি নাই। তো যদি উপলব্ধি না থাকে তাহলে কিভাবে তারা ফিরবে? জনগণ তো তাদেরকে অ্যাকসেপ্ট করবে না। বর্তমান সরকারের কাছে একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে সংস্কার। 5 আগস্টের পর সংস্কারের সাথে সাথে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে যে গণহত্যা সহ আওয়ামী লীগের যে এই 15 বছরের দুঃশাসনের বিচার, সেই বিচার প্রক্রিয়াটা যেভাবে আগাচ্ছে, এটা আসলে কোন পর্যায় পর্যন্ত এগিয়ে নেওয়া তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে সম্ভব হবে বলে আপনি মনে করেন? তত্ত্বাবধায়ক সরকার সংস্কার উদ্যোগ শুরু করেছে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে বেশ অনেকগুলো সংস্কার কমিশনের রিপোর্ট জমা দিয়েছে। সামনে 31 তারিখের মধ্যে আরো কয়েকটা জমা দিবে। কোনো কোনো সংস্কার ইমিডিয়েট, কোনো কোনো সংস্কার মধ্যমেয়াদী, কোনো কোনো সংস্কার দীর্ঘমেয়াদী। রাজনৈতিক দলগুলো বলছে যে যে সংস্কারটা নির্বাচনের স্বার্থে করা দরকার এটা ইমিডিয়েট করে ফেলা দরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে এটা হচ্ছে। আবার একটা বড় চ্যালেঞ্জ এই সরকারের যে বিচার, মানে সাংগঠনিকভাবে আওয়ামী লীগের বিচার করা এবং ব্যক্তিগত মানে তাদের নেতৃবৃন্দের বিচার করা, এই উদ্যোগটাও তারা শুরু করেছে। তো সাংগঠনিকভাবে আওয়ামী লীগের বিচার করাটা আইন সংশোধন করতে হবে। এটা একটা মাঝখানে উদ্যোগ নেওয়া হয়েছিল, আবার স্থিমিত হয়ে পড়েছে। আমার মনে হয় যে সামনে উদ্যোগটা আরো নেবে, যেহেতু ছাত্র নেতৃবৃন্দরা মনে করছে যে আওয়ামী লীগ দলগতভাবে গণহত্যার সাথে জড়িত এবং তাদেরকে বিচার করতে হবে। তাদের এই কর্মসূচি ঘোষণাকে ঘিরে বিভিন্ন জনের বিভিন্ন মতামত বিভিন্ন জায়গায় দেখছি, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি একটি ফেসবুক পোস্টে বলেছেন যে আওয়ামী লীগকে কোনো ধরনের এইরকম কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। আসলে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? না, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে তো কর্মসূচি পালন করতে দেবে না একথা বলে নাই, কিন্তু আওয়ামী লীগ তো আসলে রাজনৈতিক দল নয়, এটা গণহত্যার সাথে দল জড়িত। মাননীয় প্রেস সচিব শফিকুল আলম সাহেব এটাই বলতে চেয়েছেন যে দল গণহত্যার সাথে জড়িত সেই দলের বিচার হওয়ার আগ পর্যন্ত সে কোনো কর্মসূচি পালন করতে পারবে না, মানে জনগণ সেই কর্মসূচি পালন করতে দেবে না, এটাই উনি বলেছেন। আচ্ছা, সবশেষ জানতে চাইবো সেটি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে বড় দুটি দল আওয়ামী লীগ এবং বিএনপি, তারা নির্বাচনে দেখা গেছে যে খুব কাছাকাছি প্রতিদ্বন্দ্বিতা হতো আগে নির্বাচনগুলোতে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আগামী
2026-এর জুনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা। যেটি বলছিলাম যে আগামী যে সংসদ নির্বাচন হতে যাচ্ছে সেটি থেকে আমরা নতুন কোনো চমক দেখতে পাবো, এমনটা আশা করা যায় কিনা? না, অবশ্যই আমরা আশা করতে পারি। নানান চমক রয়েছে, সেটাতে বিএনপির পক্ষ থেকে চমক আছে, জামাতের পক্ষ থেকে চমক চেষ্টা করা হচ্ছে। কারণ বিএনপি তার যে যুগপৎ আন্দোলনের যে সহযোগী দলগুলো ছিল তাদের পাশাপাশি আরো অনেক দল আছে, তাদের সাথে নিয়ে আগামীতে নির্বাচন করতে চাচ্ছে। জামাতও সেখানে নিজেদের মতো জোট গঠন করতে চাচ্ছে। তো আগামী কিছুদিনের মধ্যে পরিষ্কার হবে কি অবস্থা। তো এগুলা পরিষ্কার হয়ে গেলে একটা নতুন চমক অবশ্যই আমরা পাবো। আরো একটি নতুন পক্ষ কিন্তু রাজনীতিতে তৈরি হয়েছে, সেটি হচ্ছে ছাত্রদের পক্ষ। ছাত্রদের দল গঠন হলে কিন্তু আলাদা একটা চ্যালেঞ্জ হতে পারে। ভালো চ্যালেঞ্জ হবে। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে ভোট নিয়ে, অর্থাৎ আপনিও বললেন যে গত কয়েকটা নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি এবং আমরা দেখেছি যে নির্বাচনে ভোট কত শতাংশ পড়েছে সেটি নিয়ে অনেক ধরনের বিতর্ক হয়েছে। তবুও সেই সংখ্যাটা খুব বেশি নয়। সেই দিক থেকে আগামী নির্বাচনে ভোটটা কেমন পড়তে পারে? আওয়ামী লীগ যেহেতু নাই, এখানে কি প্রভাব পড়বে নাকি, খুব বেশি প্রভাব পড়বে কিনা, কি মনে করেন? আমার মনে হয় না, কারণ আওয়ামী লীগ নাই তাদের দুষ্কর্মের জন্য। তো নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে। আওয়ামী লীগের যে নেতারা আছে প্রকাশ্যে চলাফেরা করতে পারছে, তারাও নির্বাচনে যাবে। কারণ নির্বাচনের ঢেউ শুরু হয়ে গেলে তারাও এ থেকে বিযুক্ত থাকতে পারবে না। সবশেষে একটি প্রশ্ন দিয়ে শেষ করব, সেটি হচ্ছে আওয়ামী লীগের বাইরে যে রাজনৈতিক দলগুলো এতদিন বিরোধী দল হিসেবে নির্বাচনের মাঠ থেকে শুরু করে রাজনীতির ময়দানে ভূমিকা রেখেছিল, বিভিন্ন দমন পীড়নের শিকারও হয়েছে, তারা যদি নতুন করে তৃণমূল পর্যায় থেকে শুরু করে যে কোনো পর্যায়ে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে শেল্টার দেন, বিষয়টি আসলে সেই দলের জন্য কি হতে পারে, কেমন হতে পারে, কি মনে করেন? এটা বুমেরাং হবে ওই দলের জন্য বা ওই ব্যক্তির জন্য। কারণ আওয়ামী লীগ এখন জনগণের কাছে আর অ্যাকসেপ্টেড না। তাদেরকে যদি কেউ শেল্টার দেয়, এটা তার জন্য বুমেরাং হবে, তার ক্ষতি হবে। ধন্যবাদ বাসির ভাই, আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার দেশের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।